এই 2026 সালটা কেমন যেতে চলেছে? পুস্তকস্তা তুজা বিদ্যা পরহস্তগত ধনম কার্যকালে সমুৎপন্নে নশা বিদ্যা ন তদ্ধনম। অর্থাৎ কাজের সময় পরের কাছে টাকা এবং পরের কাছে বিদ্যা থাকার কোনো মানেই নেই। সেরকম পরের ভাগ্য বদলাতে আপনার ভাগ্য পারবে না, তার ভাগ্য আপনি বদলাতে পারবে না। আর সেই জন্যই জ্যোতিষীরা আপনার ভাগ্য বদলাতে আপনাকে পাথর দেয় আর নিজেদের ভাগ্য বদলাতে কাগজে বিজ্ঞাপন দেয়। এরা চিৎকার করে বলে আমি তারাপীঠ সিদ্ধ, তো কখনো বলে আমি গোল্ড মেডালিস্ট। আমি বাজি ধরে বলতে পারি এদের মধ্যে বেশিরভাগ জ্যোতিষীরাই প্রকৃত জ্যোতিষশাস্ত্র একবার খুলেও দেখেনি। ভাষা নাকি বিজ্ঞান, দর্শনও নাকি বিজ্ঞান, ইতিহাস অতীতের বিজ্ঞান, এখন জ্যোতিষও নাকি বিজ্ঞান। আচ্ছা, এরা যদি বিজ্ঞান হয় তাহলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো নিশ্চয়ই আর্টস। আর সেজন্যই তো এখন জ্যোতিষী আপনার হাত ধরে বলে তুই অঙ্কে ফেল করবি। মানে ভাবতেও অবাক লাগে না? একটা প্রকৃত বিজ্ঞানের ফলাফল নির্ধারণ করছে একটা ভিত্তিহীন বিশ্বাস, আর আপনার মানসিক শাস্ত্র কিরকম থাকবে সেটা না জেনেই আপনার নাভিতে হাত রেখে তারা এমন একটা মন্ত্র বলতে বলবে যাতে আপনার হারানো ভালোবাসা আবার আপনার কাছে ফিরে আসবে। আর তাই পরকীয়া থেকে পদার্থবিদ্যা, প্রেম থেকে প্রেগনেন্ট, বিয়ে থেকে ডিভোর্স, শিল্প থেকে সিপিএম, সবের রাস্তা পরিষ্কার করে দেবে একটা জিনিস, আর তা হলো জ্যোতিষবিদ্যা। মনে রাখবেন, আমি কিন্তু জ্যোতিষবিদ্যার কথা বলছি, জ্যোতির্বিদ্যার কথা নয়। জ্যোতির্বিদ্যা হলো ভূগোলের একটা পার্ট যাকে কসমোলজি বলে। গ্রহ নক্ষত্র সম্পর্কে চর্চা করাই হলো এর কাজ। প্রয়াত সুশান্ত সিং রাজপুত কিন্তু এই কসমোলজিরই চর্চা করতেন। আর জ্যোতিষবিদ্যাকে বলা হয় অ্যাস্ট্রোলজি। আজ জ্যোতিষবিদ্যার ইতিহাস এবং সেই জ্যোতিষবিদ্যা কিভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠল সেটা সম্পর্কে আপনাদের বলবো। নমস্কার, আমি অরিজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। 1610 সালে গ্যালিলিও ব্যবহার করেছিলেন তার নিজের তৈরি টেলিস্কোপ, আর তা দিয়ে জুপিটারের 4টি উপগ্রহ আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো ওই একই বছরে গ্যালিলিও আবিষ্কার করেন। পৃথিবী এবং চন্দ্র সূর্যের চারিদিকে ঘুরছে এই কথা বলার পরে তাকে চার্চ থেকে নোটিশ পাঠানো হয়। চার্চের মতে পৃথিবী ছিল ইউনিভার্সের সেন্টার। 1633 সালে বিপরীত বক্তব্য পেশ করার জন্য গ্যালিলিওকে কারাবাসী হতে হয়। এরপর তিনি 9 বছর জেলে কাটান এবং কাস্টাডির মধ্যেই তার মৃত্যু হয়। 350 বছর পর চার্চ মেনে নিতে বাধ্য হয় যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবং তখন তারা অফিসিয়ালি পুরো বিষয়টা মেনে নেয় এবং তারপর থেকে 8 বছর প্রত্যেকটা চার্চ অফিসিয়ালি ক্ষমা চায় মৃত, বিধ্বস্ত এবং অত্যাচারিত গ্যালিলিওর ওপর, এবং তারা নিজেদের ভুল বুঝতে পারে। তাহলেই বুঝুন, যে বিষয়টা বুঝতে অন্যান্য দেশের প্রায় 350 বছর লেগে গেছে সেটা আমাদের শাস্ত্রে শুরু থেকেই উল্লেখ করে দিয়েছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। শুধু পৃথিবী নয়, সেই সঙ্গে আরো 9টি গ্রহ চারিদিকে প্রদক্ষিণ করছে, আর এদেরই এফেক্ট এসে পড়ছে পৃথিবীর ওপর বসবাসকারী বিভিন্ন প্রাণী, বস্তু এবং তাদের ভাগ্যের ওপর। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার ওপর নির্ভর করছে দিন, মাস, সপ্তাহ এবং বছর। এবার আসি মাসের হিসেবে। গ্রিস দেবতা অগাস্টাসের নামে অগাস্ট মাস, জুলিয়াস সিজারের নামে জুলাই মাস, জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত যতগুলি মাস রয়েছে প্রত্যেকটা মাসই তাদের নাম নিয়েছে পাশ্চাত্য দেশ, বিশেষ করে গ্রিস এবং রোমের দেবতাদের নামে। সেটা আপনি গুগল টাইপ করলেই দেখতে পারবেন এবং তাদের নামের টাইপ দেখেও বুঝতে পারবেন। কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 4টে নাম কোথা থেকে এসেছে বলুন তো? আমি বলে দিচ্ছি। গ্রেগিয়ান ক্যালেন্ডারে যেটা অনেকটা মিল আছে এই বাংলার ক্যালেন্ডারের সঙ্গে, সেই ক্যালেন্ডারের সপ্তম মাস হলো এই সেপ্টেম্বর। অম্বর শব্দের অর্থ আকাশ এবং সপ্ত থেকে এসছে সেপ্টে। 12টা জোডিয়াকে যদি আকাশকে ভাগ করা হয় তাহলে সূর্য যখন সপ্তম আকাশে অবস্থান করে সেই সময় হয় সেপ্টেম্বর, যখন অষ্টম আকাশে অবস্থান করে তখন হয় অক্টোবর, এবং একই রকমভাবে নবম আকাশ এবং দশম আকাশে অবস্থান করলে হয় নভেম্বর এবং ডিসেম্বর। সুতরাং অ্যাস্ট্রোলজি আপনার জীবনে কাজ করুক বা না করুক, তার অবস্থান বিস্তৃতি এবং তার দর্শন বহু প্রাচীন এবং যুক্তিযুক্ত। কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে সর্বনাশ। যেখানে আপনার সঙ্গে থাকা একজন ব্যক্তির ভাগ্য আপনার দ্বারা পরিচালিত হচ্ছে, সেখানে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাদবাকি গ্রহ এবং তাদের প্রভাব আপনার ওপর পড়বে। এটা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। অনেক ভুল জ্যোতিষী ভুল প্রেডিকশন করে ঠিকই, কিন্তু সেটা জ্যোতিষ বিদ্যার সীমাবদ্ধতা নয়, সেটা জ্যোতিষীর সীমাবদ্ধতা। এটা আপনাকে মনে রাখতে হবে।
মধ্যযুগের দুজন রাজা সবথেকে বেশি শিক্ষিত এবং বিধ্বস্ত হয়েছিলেন। তাদের মধ্যে প্রথমজন হলেন মোহাম্মদ বিন তুগলক, আর তাকে আপনি পাগলা রাজা বলতেই পারেন, কিন্তু যুদ্ধবিদ্যা এবং শিক্ষা সংস্কৃতিতে তার উপর কেউ ছিল না সেই সময়। দ্বিতীয়জন হলেন হুমায়ুন। হুমায়ুন এতই বেশি অ্যাস্ট্রোলজির উপর ভরসা রাখতেন যে তিনি তার গোটা রাজ্য অর্থাৎ সাম্রাজ্য ব্যবস্থাকে 4টি প্রাকৃতিক এলিমেন্টে ভাগ করেছিলেন, যেগুলি হলো আর্থ এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট এবং এয়ার এলিমেন্ট। তার ওয়াটার মিনিস্ট্রিতে ছিল সেচ ব্যবস্থা এবং নদী সংস্কার এবং জলাশয় সংস্কার বিষয়ক বিষয়। আর্থ মিনিস্ট্রিতে ছিল কৃষি ব্যবস্থা, আর্কিটেকচার এবং বসবাস সম্পর্কিত দপ্তর। তার ফায়ার মিনিস্ট্রিতে ছিল যুদ্ধ সরঞ্জাম যেমন কামান, গোলা ইত্যাদি। এয়ার মিনিস্ট্রিতে ছিল রন্ধনশালা, শিকার এবং তীর ধনুক সম্পর্কিত জ্ঞান এবং বিজ্ঞান। হুমায়ুন নিজের জন্য একটা সিংহাসনও পর্যন্ত বানিয়েছিলেন যেটা সূর্যের মতো দেখতে, এবং তার নিচে যে কার্পেট ছিল অর্থাৎ তার মসনাদের নিচে যিনি যেখানে বসতেন সেটাও জোডিয়াক সাইনকে নির্দেশ করে। তিনি সপ্তাহের 7টি দিনকে 7টি গ্রহতে বিভাজিত করেছিলেন এবং সেই হিসেব মতো সেই রঙের আলাদা আলাদা বস্ত্র পরতেন। যেমন রবিবারে সরকারি কাজ করতেন, সেই দিন তিনি গোল্ডেন কালারের ড্রেস পরতেন। মানডে ছিল আরামের দিন, সেই জন্য তিনি ওই দিন গ্রিন কালারের ড্রেস পরতেন। এবার এত কিছু মানামানির পরেও তিনি রাজ্য হারান। তিনি যান সুদূর ইরানে, সেখানে গিয়েও তিনি অ্যাস্ট্রোলজিকে সমানভাবে প্রাধান্য দিয়েছেন। এখানে উঠে আসে বিরিয়ানিতে কেন লাল কাপড় দেওয়া হয়। শুধুই কি দৃষ্টি আকর্ষণ করার জন্যই লাল কাপড় ইউজ করা হয়? বিরিয়ানি অল্প আঁচে আস্তে আস্তে সুস্বাদু রূপ পায়, অর্থাৎ আঁচ বা তাপ অর্থাৎ ফায়ার এলিমেন্ট। এই ফায়ার এলিমেন্ট ইন্ডিকেট করে লাল রঙের জিনিস, আর এই জন্যই তখন থেকে বিরিয়ানিতে লাল কাপড় জড়ানোর ধারণা আসে। এই হুমায়ুনই প্রথম যিনি ভারতবর্ষে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জড়ানোর প্রচলন শুরু করেন, অর্থাৎ ফায়ার থেকে এসেছে রেড কালার। এখানেও হুবহু মিলে যাচ্ছে প্রেডিক্টেড অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শব্দটি এসছে জ্যোতি শব্দ থেকে, যার 3টি ভাগ। প্রথমটি হলো হোরা, যেটি হলো প্রেডিক্টেড অ্যাস্ট্রোলজি। দ্বিতীয়টি হলো গণিত অর্থাৎ ক্যালকুলেটিং অ্যাস্ট্রোলজি, এবং তৃতীয়টি হলো নক্ষত্র এবং চন্দ্র সম্পর্কিত অ্যাস্ট্রোলজি, যেটি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভাব সম্পর্কে ধারণা দেয়। এই 3টি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রাচীনকালে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি ইন্টারকানেক্টেড ছিল। পরবর্তীকালে অ্যাস্ট্রোনমি নিজের রাস্তায় যায় এবং অ্যাস্ট্রোলজি অন্য রাস্তায় যায়। প্রাচীনকালে অ্যাস্ট্রোলজি ব্যবহারের করা হতো চাষবাস, গৃহকর্ম এবং মহৎ কার্য করার ক্ষেত্রে, অর্থাৎ কবে বীজ বোনা হবে, কবে ফসল কাটা হবে, কিংবা কবে গৃহপ্রবেশ করব বা মেয়ের বিয়ে দেবো এসব। এরপরে আসে কবে যজ্ঞ করা হবে, কবে যাত্রা করব, এই বিষয়ে। বেদের একটি ভাগ জ্যোতিষ, কিন্তু এই জ্যোতিষ এখনকার দিনের জ্যোতিষ নয়, যেখানে বলা হয় নাভিতে হাত দিয়ে একটা মন্ত্র বললেই আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনি পেয়ে যাবেন। বলতে বাধ্য হচ্ছি, এইসব ইউটিউব থেকে উদ্ভব হওয়া নতুন জ্যোতিষীরা শুধুমাত্র জ্যোতিষের নামটাই খারাপ করছে। এনারা বেদাঙ্গ জ্যোতিষ শাস্ত্রটা একবার খুলেও দেখেনি, যেখানে 14,000 বছর আগে এই জিনিসটা লেখা হয়েছে। আর এই বইটা ভারতবর্ষে না পাওয়া গেলেও অস্ট্রেলিয়া, ইথিওপিয়া, নরওয়েতে সমানভাবে বিকোচ্ছে বাজার দরে। বৃহৎ পরাশর হরাশাস্ত্র অনুযায়ী জ্যোতিষ হলো আমাদের ছোট্ট জীবন এবং পরমাত্মার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি সেতু। মহাবিশ্বের প্রভাব আমাদের ওপর কিভাবে আসে সেটার একটি সংক্ষিপ্ত বর্ণনা। জ্যোতিষের সবথেকে প্রাচীন বই হলো এই বৃহৎ পরাশর হরাশাস্ত্র। কিভাবে আকাশের গ্রহ নক্ষত্রের ত্রুটি বিচ্যুতি আমাদের জীবনে প্রভাব ফেলছে সেটি বর্ণনা করে এই হরাশাস্ত্র। মহর্ষি পরাশর হলেন এই গ্রন্থের রচয়িতা। এই পরাশর বিষ্ণু পুরাণও লিখেছিলেন। পরাশর হলেন বশিষ্ঠের পুত্র এবং মহর্ষি ব্যাসদেব, যিনি মহাভারত লিখেছিলেন, তার পিতা এই পরাশর। যবন ঝটিকা নামে আরও একটি প্রাচীন বই কেবলমাত্র জ্যোতিষবিদ্যার ওপর লেখা হয়েছিল। বৃহৎ পরাশর হরাশাস্ত্র থেকেই হরোস্কোপ শব্দটি এসেছে, আর এই হরোস্কোপ থেকেই আপনার জন্মছক নির্ধারিত হয়। আগেই বলেছি অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি দুটি একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড। এই অ্যাস্ট্রোনমির মহান জ্ঞানবিদ হলেন বরাহমিহির, যিনি সূর্য সিদ্ধান্ত লিখেছিলেন। এই সূর্য সিদ্ধান্ত হলো একটা আপাদমস্তক অ্যাস্ট্রোনমির বই। বৃত্তের স্পর্শক এবং ছেদক সম্পর্কে ধারণা পাওয়া যায় এই সূর্য সিদ্ধান্ত থেকে। এর চ্যাপ্টার 3 এবং শ্লোক নাম্বার 21 এবং 22 থেকে। এই স্পর্শক এবং ছেদক এর ওপরেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করেই জোডিয়াক এবং হরোস্কোপ
নির্বাচিত হয়। ত্রিকোণমিতির সুস্পষ্ট ধারণা, শীতকালে অথবা গ্রীষ্মকালে সূর্য এবং বস্তু ছায়া সম্পর্কিত জ্ঞান এবং তার প্রভাব কোন দিকে পড়তে পারে তা সুস্পষ্ট করে বলা রয়েছে। এই সূর্য সিদ্ধান্তের দ্বারাই আর্থ গ্র্যাভিটি এবং ওজোন লেয়ারের বিস্তৃতি সম্পর্কে আমরা জানতে পারি, যেটি নিউটনেরও বহু পুরনো। সেই সঙ্গে পৃথিবী এবং চন্দ্র সহ একাধিক গ্রহ সূর্যের চারিদিকে আবর্তিত হচ্ছে, এটি সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করেই তিনি বছরের ধারণা দেন 365.24275 দিন, যেখানে বর্তমান দিনে বলা হয়েছে 365.2421904 দিন। মার্কারির ডায়ামিটার তিনি বলেন 3008 মাইল, আর এখনকার বিজ্ঞানীরা তার উপরেই শিলমোহর দিয়ে বলেন 3032 মাইল। সর্বোপরি এত কথা বলছি ঠিকই, কিন্তু সত্যি করেই অ্যাস্ট্রোলজি কোনো সায়েন্স নয়, কিন্তু শাস্ত্রসম্মত। গ্রিস, রোম, ভারত, চীন সহ বহু দেশ অ্যাস্ট্রোলজি তাদের বিশ্বস্ততা লাভ করিয়ে রেখেছে। কেউ তা মানে, কেউ তা মানে না। আপনি জ্যোতিষ মানেন? কমেন্টে জানান আমাকে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।